চীনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা। আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিংয়ের কড়া হুঁশিয়ারি। ওয়াশিংটনকে নিপীড়নমূলক আচরণ থেকে বের হওয়ার আহ্বান। হরমুজ প্রণালী দখল নিতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরোধের ঘোষণা ইসলামী বিপ্লবী গার্ডের। পশ্চিমাদের বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলল রাশিয়া। প্রতিবেশী মিত্রদের ওপর ক্ষেপেছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে সরে যাওয়ার ঘোষণা। খুশি হবেন ট্রাম্প দাবি বিশ্লেষকদের। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টকে টার্গেট করে গুলিবর্ষণ। ট্রাম্পকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, আল জাজিরার প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে স্বর্ণের বাজারে টালমাটাল পরিস্থিতি। কয়েক দফা বাড়ার পর ফের নিম্নমুখী। ভরিতে কমল ৫,০০০ টাকারও বেশি। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেভেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন। জাতিসংঘে দেওয়া বক্তব্যে নেভেনজিয়া বলেন, ইরানের ওপর পুরো দায় চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে, যেন মনে হয় ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা করেছে। কিন্তু যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে রুশ রাষ্ট্রদূত বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করছে। নেভেনজিয়া আরও বলেন, জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ করে, পশ্চিমা দেশগুলো তেমনটা করে না। তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার আড়ালে লুকানোর চেষ্টা করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী আংশিক বন্ধ করে দিয়েছে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটি মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। রাশিয়া মনে করে মধ্যপ্রাচ্যের এই সংকটের মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। নেভেনজিয়ার মতে, ইরানকে বাদ দিয়ে বা তাদের উপর একতরফা নিয়ম চাপিয়ে দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার দেশটি এ তথ্য জানিয়েছে, যা তেল উৎপাদনকারী গ্রুপ ও এটির ডি ফ্যাক্টো লিডার সৌদি আরবের জন্য বড় ধাক্কা। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আমিরাত এমন সময় এই দুটি গ্রুপ থেকে বেরিয়ে গেল যখন ইরান যুদ্ধের কারণে তেলের ঐতিহাসিক অস্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমিরাত বেরিয়ে যাওয়ায় এই দুটি গ্রুপ দুর্বল হয়ে যেতে পারে। আল জাজিরা আরও জানিয়েছে, আমিরাতের দুটি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় জয় হবে। ট্রাম্পের অভিযোগ ছিল, এই গ্রুপগুলো তেলের দাম বৃদ্ধি করে বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্পের আরও অভিযোগ ছিল, যেখানে তারা ওপেকের উপসাগরীয় আরব দেশগুলোর জন্য লড়ছে, সেখানে তারা এ অবস্থার সুযোগ নিয়ে তেলের দাম বৃদ্ধি করছে। সোমবার আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস এক সম্মেলনে আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রকাশ্য সমালোচনা করে বলেন, লজিস্টিক দিক দিয়ে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্যভুক্ত দেশগুলো একে অপরকে সহায়তা করছে, কিন্তু রাজনৈতিক ও সামরিকভাবে তাদের অবস্থান ঐতিহাসিকভাবে সবচেয়ে নিম্ন স্তরে রয়েছে। তিনি আরও বলেন, আরব লীগের কাছ থেকে এমন দুর্বল অবস্থান আমি প্রত্যাশা করেছিলাম। এ নিয়ে আমি অবাক হইনি, কিন্তু গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো থেকে আমরা এটি প্রত্যাশা করিনি। আমি তাদের অবস্থানে অবাক হয়েছি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে হোয়াইট হাউস সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে গুলিবর্ষণের চেষ্টার ঘটনায়। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় এক সন্দেহভাজনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠন করেছে ফেডারেল কর্তৃপক্ষ।
এর মধ্যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনার 2 দিন পর তাকে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে হাজির করা হয়। প্রসিকিউটরের দাবি, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে হামলার পরিকল্পনা ছিল, যেখানে সাংবাদিক ও শীর্ষ রাজনীতিবিদরা উপস্থিত থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল, একটি শটগান এবং 3টি ছুরি উদ্ধার করেছে। তদন্তে আরও জানা গেছে, এলেন লস অ্যাঞ্জেলস এলাকা থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান এবং অনুষ্ঠানের আগের দিন একটি হোটেলে অবস্থান নেন। আদালত তাকে আপাতত আটক রাখার নির্দেশ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে এটি তৃতীয়বারের মতো হত্যা চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিশ্ববাজার এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় বাংলাদেশেও ভরিতে 2216 টাকা কমানো হয়েছে। ফলে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,44,711 টাকা। সবশেষ মঙ্গলবার সকাল 10টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণ 2,44,711 টাকা, 21 ক্যারেটের দাম 2,33,572 টাকা আর 18 ক্যারেটের দাম 2,213 টাকা। সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,63,063 টাকায়। স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। ভরিতে 233 টাকা কমিয়ে 22 ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে 5,482 টাকায়। এছাড়া 21 ক্যারেট রূপা 5,190 টাকা, 18 ক্যারেট 4,491 টাকা এবং সনাতন রূপা 3,383 টাকায় বিক্রি হচ্ছে। বাজুসের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত 57 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 32 বার বেড়েছে এবং 25 বার কমেছে। একই সময়ে রূপার দাম সমন্বয় করা হয়েছে 36 বার। গত 23 এপ্রিল স্বর্ণের দাম কমানোর পর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম আবারও কমানোর এই সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে কূটনৈতিক সমাধানের চেষ্টা জোরদার হলেও আলোচনায় খুব বেশি অগ্রগতি দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন বার্তা আসছে, যা পরিস্থিতি শান্ত করার উপর জোর দিচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানকে নমনীয় হতে হবে। তার মতে, তেহরান যদি তাদের বর্তমান অবস্থান থেকে সরে না আসে, তাহলে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, ইরানের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। এতে শুধু আঞ্চলিক স্থিতিশীলতা বাড়বে না, বরং দেশটির সাধারণ মানুষও তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। এদিকে মধ্যপ্রাচ্য নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ফ্রান্সের এমন বক্তব্য নতুন করে বাড়িয়েছে আলোচনার গুরুত্ব। মিডল ইস্ট অফ আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ বাড়লেও ইরানের অবস্থানে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনো স্পষ্ট নয়, যা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্য উত্তেজনা কাটছে না কিছুতেই। যুদ্ধবন্ধের আলোচনা যেন খুঁজে পাচ্ছে না তার গন্তব্য। শর্ত পাল্টা শর্তে পরিস্থিতি এখনও অনেকটাই অস্বচ্ছ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত বৈঠকে ইরানিরা চলমান এই কঠিন সময় কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন পুতিন। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আরাঘচিকে পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে এমন সবকিছুই করা হবে যাতে ইরানের সকল মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করা যায়। একই সঙ্গে তিনি বলেছেন, মস্কো তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা RIA এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে আরাঘচি বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে হবে। পাশাপাশি তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাঘচি। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন কূটনৈতিক উদ্যোগের আভাস পাওয়া যাচ্ছে। ইরান যুদ্ধবন্ধ এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। এই প্রস্তাবটি বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের আলোচনায় রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, এই প্রস্তাব
গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। ইরানের প্রস্তাবে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তারা চায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিতর্কিত আলোচনা আপাতত স্থগিত রাখা হোক এবং ভবিষ্যতে তা নিয়ে আলোচনা করা হোক। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই কঠোর অবস্থানে রয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং রেড লাইন স্পষ্ট রয়েছে। সব মিলিয়ে ইরানের এই প্রস্তাব ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বন্ধ হরমুজ প্রণালীতে 105টির বেশি ট্যাঙ্কারে প্রায় 2400 জন নাবিক আটকে আছেন। ট্যাঙ্কার কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক সংগঠনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথটি আবার চালু করা সম্ভব নয়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন করা হয়। বিসিবির ট্যুরে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ট্যাঙ্কার বাণিজ্য সংগঠন ইন্টার ট্যাঙ্কর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বলেন, হরমুজ প্রণালীর এই বন্ধ অবস্থার কারণে ইরানের উপকূলে বহু নাবিক আটকে আছেন। জাহাজগুলোতে থাকা ক্রুদের মধ্যে তীব্র উদ্বেগ, মানসিক চাপ ও ক্লান্তি ভর করেছে বলে উল্লেখ করেন টিম উইলকিন্স। তিনি বলেন, ক্রুদের খাবার, পানিসহ মৌলিক সরবরাহ ও আবর্জনা ব্যবস্থাপনার মতো কাজ সামলাতে হচ্ছে। টিম উইলকিন্স আরও বলেন, অনেকেই জাহাজে আটকে আছেন এবং তারা কবে বাড়ি ফিরতে পারবেন সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও এই অঞ্চলের নৌপথে সংঘাতসহ পাল্টাপাল্টি পদক্ষেপ অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ইরান জানায়, তারা হরমুজ প্রণালীতে 2টি কার্গো জাহাজ পরিদর্শনের জন্য আটক করেছে। পাশাপাশি কিছু জাহাজ এই পথ অতিক্রমের সময় হামলার শিকার হয় বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র 13 এপ্রিল ইরানি বন্দরে প্রবেশ প্রস্থানকারী নৌযানের উপর অবরোধ আরোপ করে। এরপর তারা একাধিক জাহাজ আটক করে। এছাড়া অনেক জাহাজকে গতিপথ পরিবর্তন করার অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। আফগানিস্তান প্রশাসনের দাবি, সোমবার কুনার প্রদেশে পাকিস্তান সেনাবাহিনী মর্টার ও রকেট হামলা চালায়। প্রাদেশিক রাজধানী আসাদাবাদে এই হামলায় অন্তত 4 জন নিহত এবং প্রায় 45 জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। আহতদের মধ্যে শিক্ষার্থী, নারী ও শিশুও রয়েছে। সেখানে সাইদি জালালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগে অস্বীকার করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় বলছে, বিশ্ববিদ্যালয়ে কোনো হামলা চালানো হয়নি এবং এ ধরনের খবর সত্য নয়। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় গোলাগুলিতে অন্তত 3 জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। তাদের দাবি, এ ঘটনা যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর সংঘর্ষ। গত মার্চে কয়েক সপ্তাহে সংঘাতের পর 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু নতুন করে এসব অভিযোগে সেই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।